সাধারণ মানুষের পার্টিসিপেশন নাই। এই প্রশাসনের এই আমরাগুলো, এইটা হচ্ছে যে তারা তাদের সর্বোচ্চ স্বার্থ। আপনি পতিত পলায়নকৃত শেখ হাসিনার আমলে দেখেন যে সরকারি কর্মকর্তাগণ কতবার তাদের কাঠামোগত দুর্বলতা ও অপ্রয়োগের ফলে স্বাধীনতা পূর্ববর্তী আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের জড় আশঙ্কা পূরণে ব্যর্থ হয়েছিল এবং গণতন্ত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ক্ষুণ্ণ করেছিল। এইটা ওনারা আমাদেরকে বলছেন যে উন্নয়নের নামে দুর্নীতি করেছে। অবশ্যই উন্নয়নের নামে দুর্নীতি করেছে, টাকা পাচার করেছেন, আপনাদের সাথে একমত। কিন্তু আপনারা উন্নয়নের নামে না, সত্যিকারে এই 11 মাসে একটা উন্নয়নের কথা বলে যে আমাদের যে মূল ফ্যাক্ট, আমাদের যে সমস্যা, সেটাকে সবাই আমরা ওভারলুক করেছি। এবং কোনো একটা বিষয়ের উপরে, যেমন বাসার যদি মালিক কোনো অন্যায় করে, আমরা বাসার ভিত্তির উপরে দোষ চাপিয়ে দিই, মালিককে সেভ করি। আজকে আমাদের দেশে পলিটিশিয়ানদেরকে কেউ পছন্দ করে না, করার কথা না, কারণ তারা যদি কোনো সুযোগে একবার এমপি মন্ত্রী হতে পারেন, তারা ইনশাল্লাহ সাকসেসফুল। ইভেন কি ওই জায়গায় যদি এমপি মন্ত্রী না হইতেন, উপদেষ্টা, ইভেন কি আমরা সমন্বয়কদেরকে দেখেছি, এবং কি যারা পলিটিক্যাল পার্টি মানে ক্ষমতাসীন পার্টির সাথে সম্পৃক্ত থাকে, তারা কক্সবাজারে যে আরামায়েশ করতেছেন। তো এই যে জায়গাগুলো কেন হয়, কি কারণে হয়, সেটা ছিল আমাদের মূল সমস্যা। সেই সমস্যাগুলো নিয়ে আমি সৈয়দ মামুন মাহবুব সাহেব সিনিয়র হিসেবে আমি পিটিশনার হয়ে মহামান্য সুপ্রিম কোর্টে এই পতিত পলায়নকৃত শেখ হাসিনা সরকারের আমলে এই 7ই জানুয়ারি 2024 পর অনেকগুলো মামলা করেছি। তার একটা মামলা ছিল যে এই মহান সংবিধানের আর্টিকেল 7 খতে কেন নির্বাচন কমিশনারদের ফাঁসি হবে না দেশদ্রোহী। কারণ আমাদের যে নির্বাচন যে সংসদের যে আইন আছে, সেখানে একটা বোর্ডকে কনক্লুড করার জন্য অনেকগুলো ফর্মালিটিস আছে, সেগুলোকে তারা ইগনোর করে, তারা প্রিজাইডিং অফিসার, ডিসি, এসপি, তারপরে আপনার রিটার্নিং অফিসারকে ব্যবহার করে এই কাজটা তারা সুপারভাইজ করে একটা অবৈধ সরকারকে আমাদের যে অধিকার সেটাকে বিচ্ছিন্ন করে বসাইছে, এই জন্য তাদের ফাঁসি। কারণ যদি আপনি কোনো ক্রমে এই সংবিধানকে পরাভূত করতে চান, জনগণের আস্থা বিশ্বাসকে নষ্ট করতে চান, আপনার বিচার হচ্ছে দেশদ্রোহী। সাইড বাই সাইড যেটা বলতেছিলাম সেটা হলো যে ডিসি সাহেবরা, অন্যান্য রিটার্নিং অফিসার, হোয়ার আছে আমাদের কিন্তু নির্বাচন কমিশন আছে, তাদের নিজস্ব মন্ত্রণালয় এবং একটা ইন্ডিপেন্ডেন্ট ডিপার্টমেন্ট, তাদের কাছ থেকে কাউকে কখনো রিটার্নিং অফিসার বানানো হয় না। এসপি সাহেবরা হলো আপনার সেনাপতির ভূমিকা অবতীর্ণ হন আর সুপারভাইজ করেন আমাদের এই যে এখন যে এপিসি বাহিনী বলে আর্মি বাহিনীদেরকে। তো এরা আপনারা এই কাজগুলো এই পতিত শেখ হাসিনার আমলে, যেটা এই জুলাই ঘোষণাপত্রে 14, 18 এবং 24 কথা বলা হয়েছে, সেখানে কিন্তু কোনো সাধারণ মানুষের পার্টিসিপেশন নাই। এই প্রশাসনের এই আমরাগুলো, এইটা হচ্ছে যে তারা তাদের সর্বোচ্চ স্বার্থ। আপনি পতিত পলায়নকৃত শেখ হাসিনার আমলে দেখেন যে সরকারি কর্মকর্তাগণ কতবার তাদের বেতন বাড়িয়েছে, এবং ধারাবাহিকভাবে এই ইউনূস সরকারের আমলে দেখেন যে সেই অফিসারগুলো তাদের বেতন এবং সুবিধা কতগুলো বাড়িয়েছে। এখন যে রেভলিউশন যেটা বলা হয়েছিল, যেটা গণ অভ্যুত্থান, বুঝলাম যে শেখ হাসিনা ফ্যাসিস্ট, মানুষের অধিকার দেয় না, নির্বিচারে আমাদের ছাত্রদের হত্যা করেছে। আপনার এই টকশোর মাধ্যমে আমরা দিন রাত্রি কথা বলেছি, কিন্তু কোন জায়গায় শুধু শেখ হাসিনার উপরে চাপিয়ে দিয়ে সমস্ত জিনিসটিকে বাইপাস করা হলো। আরেকটা জিনিস করা হলো যে এই যে আমাদের বাচ্চা ছেলেগুলো, এখানেই বলবো, যারা 5 আগস্ট আরাম আয়েশের জন্য গিয়েছে, যারা বলে যে মুজিববাদকে মুর্দাবাদ করা হবে, কিন্তু বঙ্গবন্ধু দীর্ঘ 13 বছর জেল খেটেছেন এবং রাষ্ট্রপতি হওয়ার পরে একদিনও গণভবনে বঙ্গভবনে থাকেননি। ওই 32-এ থেকেছেন, ওনাকে তাকে অ্যাসোসিয়েট করা হয়েছে তার সপরিবারে। এই ডক্টর ইউনূস সাহেবের মতো যমুনাও থাকে নাই। এগুলা কোনো বাংলাদেশের আমলে সৃষ্টি করা হয়নি, এগুলো সব পাকিস্তান আমলে নির্মিত, পাকিস্তান আমলের ভবন। কিন্তু উনি কোনোদিন 5 স্টার হোটেলে থাকার কোনো ইতিহাস ওনার ভিতরে কখন নাই। ওনার যে 32-এ যারা ওই জাদুঘরে গিয়েছেন, একদম সিম্পল সমস্ত ছেলে মেয়ে এবং ভাই ব্রাদার নিয়ে উনি বসবাস করতেন। সেটা বাংলাদেশে পাওয়া যাবে না, কারণ বিয়ের পরে আপনার ছেলে হোক আর আমার ভাই হোক, ইমিডিয়েটলি তারা আগেই তারা ফ্ল্যাট, আলাদা ফ্ল্যাটে তারা বসবাস করেন। তো এই ছেলেগুলো তাদেরকে সমালোচনা করে কি করলো, যে 5 আগস্টে তাদের থাকার কথা হচ্ছে শহীদ পরিবারদের সাথে, তাদের থাকার কথা হলো আহতদের সাথে হসপিটালে, তারা গুলো আরামায়েশ করতে। এখন আপনার স্পেসিফিক কোশ্চেনটা করি, ওনারা যে কথা বলেছেন, আমি সৈয়দ মামুন মাহবুব সাহেবের সাথে একমত হয়ে বলবো যে ওনারা একটা সুন্দর ধূস চাপিয়ে দিলেন 72-এর সংবিধানের উপরে। যে আমি পড়তেছি যে এই যে আপনার এই জুলাই ঘোষণাপত্র
3 নম্বর কলামের কথা বলি, যেহেতু স্বাধীন বাংলাদেশে 1972 সালের সংবিধান প্রণয়ন পদ্ধতি এর কাঠামোগত দুর্বলতা ও অপ্রয়োগের ফলে স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের জড় আশঙ্কা পূরণে ব্যর্থ হয়েছিল এবং গণতন্ত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ক্ষুণ্ণ করেছিল, এইটা ওনারা বলতে চাচ্ছে। এখন আমি যদি বলি যে 72-এর সংবিধানে আপনার পরবর্তীতে মুক্তিযুদ্ধদের আশঙ্কা ব্যর্থ কোথায় হলো? 72-এর সংবিধানের যে ধারাগুলো অদ্যবধি পর্যন্ত আর্টিকেলগুলো চেঞ্জ করা হয় না, তার মধ্যে একটা শুধু বলি, আর্টিকেল 14, যেটা হচ্ছে আমাদের দ্বিতীয় ভাগের রাষ্ট্রীয় পরিচালনার মূলনীতি, সেখানে ছিল কৃষক শ্রমিকের মুক্তি। তো আপনি এখন ইলেকশন চাচ্ছেন না, আপনি অনির্বাচিত সরকারকে রাখছেন। আমাদের দেশের এখন মহিলা পুরুষ হয়ে গেছে না পুরুষ মহিলা হয়ে গেছে, একটা ভাবতে কষ্ট লাগে। কারণ ডিসি সাহেব যদি মহিলা হয়, ইউনো সাহেব যদি মহিলা হয়, তাকে স্যার বলতে হবে, আবার মাইন্ড করবেন না। আমি ব্রিটেনে লেখাপড়া করেছি, আমার পরীক্ষা ছিল, মানে আমি যখন মামলা প্রেজেন্ট করতেছিলাম তখন লেডি জাস্টিসকে মাই লর্ড বলেছিলাম, মাই লেডি বলিনি। সাথে সাথে আমাকে ফেল করে দিয়েছে এবং আমার মূল্যায়নের মধ্যে লিখেছেন যে আপনি একজন লেডি ম্যাডামকে আপনি মাই লর্ড বলেছেন, মাই লেডি বলেন নাই, ইয়োর লর্ডশিপ বলেছেন, ইয়োর লেডিশিপ বলেন নাই। আর আমরা তৃতীয় বিশ্বের দেশ, এখনো তাদের সমস্ত আইন কানুন সুবিধা বহন করি, এখনো সবাইকে স্যার বলতে হয়। যেমন রাজশাহীর এসপি দেখলাম যে স্যার, এসপি স্যার। এবং আমি যখন মনোনয়নপত্র জমা দিয়েছিলাম, আমার ইউনো ছিলেন একজন মহিলা, দেখুন সবাই তাকে স্যার বলছে, আমি নিজে অবাক হয়ে গেলাম। তো এখন বিষয়টা হচ্ছে যে এইখানে যারা আহত নিহত হয়েছেন, সান্ত্বনা স্বরূপ তাদের অনেক কথাই বলা হয়েছে, কিন্তু মূল কথাটা বলা উচিত ছিল, যেটা রেভলিউশনারি কথা বলা উচিত ছিল, যে সুযোগটা ওনারা পেয়েছিলেন, যে রাষ্ট্রের মূল কোন জায়গায় এতদিন বলে দরবার প্রতিদিন সংস্কার সংস্কার সংস্কার, তাদেরকে নিয়ে বললেন মূল যে জায়গাটা, সেটা হলো আমাদের আমলাতান্ত্রিক জটিলতাকে এমন ভাবে দূর করা উচিত ছিল যে জনগণ যেন ইজি ভোট দিতে পারে, এবং তার ভোট, তার ইচ্ছাকৃত লোক, তার ইন্টেন্টেড লোক, তার আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত লোক রাষ্ট্র ক্ষমতায়, সে একজন কৃষক হইতে পারে, সে একজন শ্রমিক হইতে পারে। আমরা যদি সার্টিফিকেটের মূল্যায়নে করি, তাহলে আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, পৃথিবীর একটা দুইটা নেতা দেখান তো যারা সার্টিফিকেট নিয়ে বড় নেতা হয়েছেন, যারা মানুষের মাঝ থেকে বেরিয়ে এসেছেন, গণমানুষের কথা বলেন, মানুষের ব্যথা দুঃখ কষ্ট বুঝেন, তারা যে কথাগুলো বলে সেটা গবেষণা হয়, সেটা রিসার্চ হয়, সেটা রিসার্চ করে অনেকে ডক্টরেট করেন। কারণ মানুষের ভাষা বোঝার চেয়ে আর কোনো শক্তি, আর কোনো বড় শিক্ষা, আর কোনো যোগ্যতা কার নাই। কিন্তু আমাদের বাংলাদেশে ওনারা এই 1 বছর ক্ষমতায় থেকে, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, উনি বলছেন যে দুর্নীতির আরেকটা কথা ওনাদেরকে বলছেন যে উন্নয়নের নামে দুর্নীতি করেছে। অবশ্যই উন্নয়নের নামে দুর্নীতি করেছে, টাকা পাচার করেছেন, আপনাদের সাথে একমত। কিন্তু আপনারা উন্নয়নের নামে না, সত্যিকারে এই 11 মাসে একটা উন্নয়নের কথা বলেন। শেষ কথা বলি, গত বৃহস্পতিবারে আমার গ্রামের বাড়িতে যাই, আগামীকালকে ইনশাল্লাহ যাব। আমি ঢাকার বিভাগে, ঢাকা জেলার ধামরাই থানার কালামপুর থেকে টাঙ্গাইল যাওয়ার পথে 25 কিলোমিটার মধ্যে 20 কিলোমিটার রাস্তা এত খারাপ দেখেছি যে ওইখানের লোকেরা আর 6 মাস যদি এরকম থাকে, তারা ফ্যাসিস্ট শেখ হাসিনার জন্য ওইখানে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করবে। কারণ ইলেকশন 14-তে 18-তে 24-এ 100% কারচুপি করেছে, কিন্তু তারপরেও যেসব জনপ্রতিনিধি ছিল তাদের কাছে তাদের লোকদের জবাবদিহি করতে হচ্ছে, স্যার ওখানে যেহেতু রাস্তাঘাট খারাপ, আমাদেরকে মানুষ গালিগালাজ করে। কিন্তু ইউনূস সাহেব আসলে ইউনো এসি ডিসিদেরকে দিয়ে এই রাষ্ট্র পরিচালনা করতে, যে একটা ইট কখনো প্রতিস্থাপন করছে কিনা বলেন, যেখানে মানুষের প্রয়োজন। তাহলে জনগণকে যদি আপনি ফ্যাসিস্টকে প্রতিবাদ করতে চান, প্রতিরোধ করতে চান, ফ্যাসিস্টের ভালো কাজগুলোকে আপনাকে ত্বরান্বিত করতে হবে। ত্বরান্বিত তো দূরের কথা, আপনি আশেপাশেও যান নাই। ধন্যবাদ আপনাকে।